জনাব আব্দুল লতিফ সিদ্দিকীর কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি আসলে কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, অনেক কিছুর ব্যাপারে আপনার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, অনেক কিছুর ক্ষেত্রে আপনিই আসলে প্রধান চরিত্র। সেই জন্য আমরা একটু 10-11 বছর আগের ঘটনা থেকে শুরু করি। আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, সেই সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা, আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন, দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয়। উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ, তাবলিগ জামাত তা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করা, সে সময়কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না, আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য। আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি। আমি 1964 সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ, আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক, সৎ এবং নিষ্ঠাবান। তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে, এ ব্যাপারে আমার আপত্তি আছে। তাই আমি আপনাকে যেটা বলবো, আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা বলেনি। জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, প্রধানমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়ের না, তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না, আমাকে কোনো উপদেশ দেননি। বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটার কি করব। সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা, আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন। চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই, আর আমেরিকা 10 টাকার জিনিস 10,000 টাকা দাম ধরে বসবে। আপনি রাশিয়া, ফ্রান্সের এই 2 জায়গাটা বিবেচনা করতে পারেন। এই আমার 6 মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা। তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে, সেটা বাক্য গঠনে। আমি বলেছি জয়কে, এ কথা আমি বলেছি, সেটা জয়কে প্রশ্নবোধক না। আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, জয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র, এই হিসাবে। কিন্তু চাটুকার খোসামতকারীরা শেখ হাসিনাকে কি বুঝাইছে আমি জানি না, এবং বিষয়টা কিন্তু এখানে না। ওকে, আমি একটু মাঝখানে একটু বলি। তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার মন্ত্রিত্ব চলে গেল আওয়ামী লীগে? না 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 না, আমার মন্ত্রিত্ব ওখানে যায়নি। আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি, হয়েছে কায়েমি স্বার্থবাদ। আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী, আমি নাম ধরে বলি, শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি। শেখ হাসিনা সম্পর্কে আপনি কোনো প্রশ্ন তুলছিলেন? কার সঙ্গে? শেখ হাসিনা সম্পর্কে না, আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম, কারণ এক সময় তো তুই তুকারি করেছি। 50-এর দশকের শেষ 58 সালে আমার সঙ্গে পরিচয়, তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তুকারি করেছি। কিন্তু আমি যখন 2001-এর জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই, তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না, নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবো না। তখন আমি নিজে নিজেই ভেবে নেই
যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে, তাই আমি তখন থেকে তাকে আপনি বলার শুরু। ওকে, আমরা সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আপনি ওই জায়গায় বলতেছিলেন যে কেন আপনার মন্তব্য চলে গেল শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, আচ্ছা, আমি সেইটা বলতেছি। জি সেইটা নিয়ে হ্যাঁ হ্যাঁ সব জি ওই, যদিও তারা শেখ পরিবার দাবি করে, আসলে তো পরিবার বলতে কি বা নরনারী, তার সন্তান, বৃদ্ধ পিতামাতা থাকলে তারা, কিন্তু এরা তো শেখ পরিবারের আত্মীয় স্বজন। এদের লুণ্ঠনের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে সদফা আন্দোলন স্বায়ত্তশাসনের দাবি করেছি, সেটা হলো এইরকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে, সেটা আর ফেরত আসছে না। আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে। সেটা কি? যে আমরা দেশের সম্পদ, দেশের অর্থ বিদেশে পাচার করছি। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, জনাব লিটন, তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিচ্ছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে, ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না? এটা কি বললেন, এটা কি বললেন খালেদ? আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারি? না না, এবং আপনার ইচ্ছা না থাকলেও আপনার ইচ্ছা না থাকলেও সেটা শেখ হাসিনার যদি ব্লেসিং নন, শুধু ব্লেসিং তো ছিলই, তার একান্ত সম্মতি ছিল, রাইট। এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি, সোহেল তাজ সে কিন্তু এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো। আমি কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল। আমি মানুষের খোঁজ খবর নেই না, আর আমি কারোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য, ততক্ষণ পর্যন্ত আমি কারো সম্পর্কেই মন্তব্য করি না। আমি কারোর বিরুদ্ধে বলি না, সব সময় বলি যে আমি অমুকের সম্পর্কে, অমুকের বিষয়ে মতামত দিচ্ছি। তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম। আমার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে 2013 সালে যে নির্বাচন ব্যবস্থা, 2014 সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো, সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই। 154টা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার হয় না, আবার সরকার গঠন হয়ে গেছে। আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন কিনা? এক। দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন, ফিরে এসে গত 10 বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা, বলতে কোনো বাধা পেয়েছেন কিনা? জনাব খালেদ মহিউদ্দিন, আমি আপনি 2012 সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য, কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না। তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে লতিফ ভাই আমাকে ছেড়ে যাবেন না, আপনাকে আমার প্রয়োজন। আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি, সমর্থন করি, তার চাইতেও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ ফজিলুন্নেসা প্রতি। আমি ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ মনি, আব্দুর রাজ্জাক এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ ফজিলুন্নেসার আশ্রয় না পেতাম। তাই ওই মহিলার প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ। সে কারণেও তার কন্যাকে আমি অনেক সময় বিষ হজম করে মেনে নিয়েছি। এবং আমি কিন্তু বলতাম
যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব দ্বন্দ্বে থাকি, কখন আমি আপনার মান নষ্ট করি, কখন আমি আপনার মনে আঘাত করি। কারণ আমি সত্য মিথ্যা বুঝি না, আমি যা বুঝি তা আমি না, কিন্তু জনাব লতিফ সিদ্দিকী, আপনি যখন মন্ত্রী হলেন তখন সংসদে আপনার যে ভাষণ, সেখানে তো আমরা শেখ হাসিনার প্রতি আপনার একটা পুরো অবশ্যই পুরো লয়ালিটি আমরা এটা দেখতে পাই। অবশ্যই আমার অনলি বিকজ মানি। অনলি বিকজ যে তার মাকে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকে এটা বলে থাকেন, কিন্তু তার মাকে যেহেতু আপনি মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, তার জন্য তার কন্যার এই দুর্নীতি, এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন। হ্যাঁ, আমি একের অকপটে স্বীকার করব, সেজন্য আমি অনুতপ্ত, আমার এত লজ্জা নেই। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি, আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন, তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি। না, তখন তো আপনি মানে আপনি আমার দৃশ্যতা ক্ষমা করবেন, কিন্তু তখন তো আপনার পলিটিকে মানে আপনি 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 বুঝে গেছেন যে এই আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন। আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন, যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনার যেতে হয়েছে ওনলি বিকজ আপনি পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, লুটপাট, দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন। আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। সেখানে আপনি যখন এটি বলেছেন, তারপরও এর মধ্যে আপনি যাইতে হয়েছে এইটার জন্য, মানে আমি জানি না, মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক। তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই 10 বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা। আমি সত্য কথা বলি, আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে 25শে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। 71-এর 16ই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, এই বিষয়গুলো আমার আল্লাহ আমাকে বোধহয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে। তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান, আমাদের স্বায়ত্তশাসন, বাঙালির অধিকার, বাঙালির মর্যাদা। কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করেছে। আক্রমণ করলে, যে শত্রু আক্রমণ করে, আমি তাকে প্রতি আক্রমণ করব। তাই আপনাকে স্পষ্ট করে বলি, পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি 25শে মার্চ রাত্রে সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম, এবং তারই মহান ফসল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ। তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি, মেনে নিতে হয়। আমি কিন্তু বিপ্লবী নই, আমি কিন্তু অসামাজিক নই, আমি একজন পারিবারিক মানুষ। তাই পারিবারিক শান্তি স্বস্তি জন্য আমি অনেক সময় বিষ হজম করি। তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে, বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে, তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দল। কিন্তু 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 জনাব লতিফ সিদ্দিকী, আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে, বুদ্ধিতে, বিবেচনায়, উচ্চতায়, ওজনে, সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, 3টা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই, মানুষজন চুরি করে ভোট দিছে, যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই, দুর্নীতির পর দুর্নীতি হয়েছে, দানবীয় একটা পরিস্থিতি হয়েছে, সবগুলি ধ্বংস হয়েছে। আপনি শুধু মানায় নেওয়ার জন্য, শুধু পরিবারের প্রতি জন্য আপনি এটা মেনে নিলেন। আপনাকে কি জি না জনাব, জনাব জি না, আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি। এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি। আপনাকে বলি, আপনি এই 2024-এর বাজেট অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন। সেখানে আমি স্পষ্ট করে বলেছি যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা করার পরও
শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি। আমি বলেছি হ্যাঁ করি, কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে, বাংলাদেশে কে নেতৃত্ব দেবে। 5ই আগস্ট নয়, আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি, কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে। আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনূসের নাম ভেসে এসেছে, কারণ আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি এ কথা কিন্তু কেউ বলবে না। ডক্টর ইউনূস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ, জনগোষ্ঠী যারা কোনো স্বার্থের কাছে নথি স্বীকার করে না, তারা এক বাক্যে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। এবং আজকে বাংলাদেশের এই 5-6 মাসের অবস্থাটাকে আপনি দেখুন। না, সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, বাংলাদেশের মানুষ কিন্তু- সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, সেজন্য তো আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন দায়ী। প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে, পুলিশ, সেটা বলছি, পুলিশ, আমলাতন্ত্র। আমি তো স্বীকার, হ্যাঁ, কিন্তু নেতৃত্ব যিনি আসছেন ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী, আপনি কি আমাদের একটু না, বলবেন? শেখ শেখ হাসিনা তো হাসিনা লুটপাট নেতৃত্ব ছাড়া আর কি নেতৃত্ব দিয়েছেন আপনি আমাদের বলেন। আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন, তা আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন, সকল কায়েমি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন। এইখানেই তো আমার প্রশ্ন, যে 5ই আগস্টকে যারা বলেন বিপ্লব, অভ্যুত্থান, আমি বলি না, এটা বিস্ফোরণ। বিস্ফোরণ যদি না হবে, আপনি বলুন 5ই আগস্ট 5টার সময় গণভবন ধ্বংস করলেন, জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন? সেনাপ্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই। না, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগে থেকে আসতে চাই লতিফ ভাই, আমরা আপনাকে তো আর সবসময় পাই না। আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন। আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন? আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল, 3টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি 5-6জন বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? ভাই রে, আপনি তো বলছেন, আমরা তো, আমি যদি বলি দুইটা সামরিক শাসন, এটার 2টি সামরিক শাসন যদি না আসতো, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত, 75-এ যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই, এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই। কিন্তু আমি ইতিহাস তো আর স্বীকার করবো না, আমি ইতিহাসকে বিকৃত করব না। অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি, হ্যাঁ, জি, আওয়ামী লীগের মতো দল। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া, দেশে তো দূরে থাক। এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে? আপনি ওই যে আবার বলি, আপনার বাজেট বক্তৃতাটা রাইট? না, বাজেট বক্তৃতা না, 16 সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটাতেও আমি এই কথা বলেছিলাম। আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়ার্ডসওয়ার্থে, রাইট, সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে। তাই বিজয়ী বীর, দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে, যদি ব্যর্থ হয়, জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে জুতার মালা দিয়ে যেতে হয়। রাইট, আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না, কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে, আপনি এখনো জানেন না এই বাংলাদেশে
আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে, যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হবো। আমি যে 87 বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত। অ্যাবসলিউটলি।